স্পট রেজিস্ট্রেশনের সুযোগে করোনা টিকা নিতে কেন্দ্রে ছুটছেন মানুষ। দুদিনেই ৭০ থেকে ১০০০-এ টিকা প্রত্যাশীর সংখ্যা, ৪০ ঊর্ধ্ব হলেই নিবন্ধন। শারীরিকভাবে মানসিকভাবে কোনো সময়ে আমি ডিসহার্টেড হইনি। আমার হার্টে 2টা রিং পড়া আছে, আমি হাইপারটেনসিভ পেশেন্ট, আমার কোনো অসুবিধা হয় না এখন ইনশাল্লাহ। ভ্যাকসিন দিয়ে খুব ভালো লাগছে, আমাদের কোনো সমস্যা হয় নাই। জ্বর, অ্যালার্জির মতো উপসর্গে ভয় না পাওয়ার পরামর্শ। যেখানে দেওয়া হয়েছে ওই স্থানে ব্যথা অথবা ফুলে যাওয়া বা লাল হওয়া, একটু জ্বর হওয়া অথবা গায়ে ব্যথা, কারো কারো ক্ষেত্রে ডায়রিয়া, যেটাই হোক না কেন 24 ঘন্টার মধ্যে এগুলো চলে যাচ্ছে। দেখছিলেন প্রধান শিরোনাম। দুপুরের সময়ের সঙ্গে আছি আমি শায়লা রহমান ইমা। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। 20 ফেব্রুয়ারি জাপানের ওবে বন্দর থেকে রওনা দিচ্ছে মেট্রো রেলের প্রথম কোচ। এপ্রিলের পরিবর্তে জুনে দেশে ট্রায়াল রান, প্রায় প্রস্তুত 5টি স্টেশন। মোবাইলে হুটহাট কলড্রপ, ধীরগতির ইন্টারনেটে ভোগান্তি চরমে। দায় না নিলেও গ্রাহকের পকেট কাটছে অপারেটররা। বিকার নেই টাওয়ার নির্মাতাদেরও, আশ্বাসেই খালাস বিটিআরসি। এবং রোহিঙ্গা সমস্যা সমাধানে বাংলাদেশের পাশে থাকবে মালদ্বীপ, ঢাকায় দেশটির পররাষ্ট্রমন্ত্রী। স্পট রেজিস্ট্রেশনের সুযোগ নিতে গণটিকাদানের তৃতীয় দিনে কেন্দ্রে কেন্দ্রে ভিড় করেন সাধারণ মানুষ। রাজধানীর নির্ধারিত হাসপাতালগুলোতে দিনভর ছিল দীর্ঘ লাইন। জাতীয় পরিচয়পত্র ব্যবহারে স্পট রেজিস্ট্রেশনের সুযোগ আগ্রহ বাড়িয়েছে সাধারণ মানুষের। 40 ঊর্ধ্ব যে কোনো নাগরিকই নিবন্ধন করে নিতে পারছেন টিকা। ভ্যাকসিন নেওয়ার পর জ্বর, অ্যালার্জির মতো উপসর্গ দেখা দিলে চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান বিশেষজ্ঞদের। ঘড়ির কাঁটায় তখনও সকাল 9টা হয়নি। এরই মধ্যে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের টিকা কেন্দ্র ভ্যাকসিন প্রত্যাশীদের ভিড়ে জমজমাট। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়তে থাকে মানুষ। টিকা নেয়ার বয়সসীমা 55 থেকে কমিয়ে 40 করা হয়েছে সোমবার। সেই সঙ্গে নিশ্চিত করা হয়েছে স্পট রেজিস্ট্রেশনের সুযোগ। ভ্যাকসিন নিয়ে সুস্থ আর স্বাভাবিক থাকাতেই স্বস্তি ছিল সবার। ভ্যাকসিন দিয়ে খুব ভালো লাগছে, আমাদের কোনো সমস্যা হয় নাই। আমার হার্টে 2টা রিং পড়া আছে, আমি হাইপারটেনসিভ পেশেন্ট, আমার কোনো অসুবিধা হয় না। টেরিফাই না যে আমাকে ইনজেকশনটা পুশ করা হয়েছে। I'm okay, it's normal. যেরকম একটা ইনজেকশন নি, that was the same thing. সকলে ভ্যাকসিন নেন, আমরা এটা আপনার এবং আপনার পরিবারের জন্য, সমাজের জন্য করব। বিশেষজ্ঞরা বলছেন হালকা জ্বর কিংবা গা ব্যথায় ভয়ের কিছু নেই, তবে অ্যালার্জি হলে নিতে হবে চিকিৎসকের পরামর্শ। প্রাথমিকভাবে সবাইকে রাখা হচ্ছে 30 মিনিটের পর্যবেক্ষণে। যেখানে দেওয়া হয়েছে ওই স্থানে ব্যথা অথবা ফুলে যাওয়া বা লাল হওয়া, একটু জ্বর হওয়া অথবা গায়ে ব্যথা, কারো কারো ক্ষেত্রে ডায়রিয়া, এই হচ্ছে সর্বোচ্চ। এই বিষয়গুলি সাধারণত ঘটে, যেটাই হোক না কেন 24 ঘন্টার মধ্যে এগুলো চলে যাচ্ছে। ওনার যদি মনে হয় যে না জ্বর অথবা ব্যথাটি উনি সহ্য করতে পারছেন না, সেক্ষেত্রে বলা হচ্ছে যে হ্যাঁ প্যারাসিটামল একটি নিয়ে নিতে পারেন। এদিকে ভিড় বেশি হলেও রেজিস্ট্রেশন থাকলে টিকা নিতে সময় লাগছে না খুব একটা। তবে বিশেষ ক্ষেত্রে করা হচ্ছে স্পট রেজিস্ট্রেশনের ব্যবস্থা। কেউ কেউ রেজিস্ট্রেশন করেনি এবং তারা আমাদের বঙ্গবন্ধু হাসপাতালে এখানেই হচ্ছিল পাওয়ার মতো ক্রাইটেরিয়া অনুযায়ী, এবং তাদেরকে আমরা ইনস্ট্যান্টলি এখানে আমরা করাই দিচ্ছি। আমাদের ক্যাপাসিটি তো 1200। যখন আনকাউন্টেবল যদি চলে আসে তখন তো ভ্যাকসিনের পাওয়ার একটা ব্যাপার আছে, আমার ক্যাপাসিটিও তো সেই পরিমাণ হবে না। প্রথম 2 দিনে টিকা নিয়েছেন প্রায় 80,000 মানুষ। আর এ সময় সুরক্ষা ওয়েবসাইটে নিবন্ধন করেছেন প্রায় 5.5 লাখ টিকা প্রত্যাশী। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। টিকা নেওয়ার পর সুস্থতায় বেড়েছে মানুষের আগ্রহ। এ কারণে রাজধানীর বাইরেও দেশের বিভিন্ন স্থানে টিকা কেন্দ্রগুলোয় সকাল থেকে চোখে পড়েছে টিকা প্রত্যাশীদের দীর্ঘ লাইন। আগের 2 দিন যেসব কেন্দ্রে ছিল কয়েকশো মানুষ, সেখানে আজ কয়েক হাজার মানুষের ভিড়। ব্যুরো রিপোর্টার ও জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। করোনা টিকা নিতে ক্রমেই বাড়ছে মানুষের আগ্রহ। মঙ্গলবার সকাল থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভিড় করেন হাজারো মানুষ। ভিড় সামাল দিতে আলাদা 5টি বুথ খুলে দেয়া হয় টিকা। ময়মনসিংহ, রাজশাহী, রংপুর সহ বিভিন্ন জেলায়ও চোখে পড়েছে একই চিত্র। আইডি কার্ড নিয়ে আমরা স্পটে এসে রেজিস্ট্রেশন করতে পারছি এবং সাথে সাথে টিকাও নিতে পারতেছি। সরকার এটা 40 বছর করেছে, সেটার জন্য আমি সাধুবাদ জানাই সরকারের কাছে। আমি ভ্যাকসিন নিতে পেরেছি আর কি,
এখানে কোনো প্রতিক্রিয়া নাই। ইনস্ট্যান্ট রেজিস্ট্রেশন করতেছি এবং তারপরেই আমরা ভ্যাকসিনটা পেয়ে যাচ্ছি, এটা আমাদের জন্য অনেক বড় একটা সুযোগ। স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন টিকা নেয়ার পর সুস্থ আছেন সবাই, যে কারণে আস্থা বেড়েছে সাধারণ মানুষের। তৃতীয় দিনে তাই প্রতিটি কেন্দ্রে বেড়েছে টিকা গ্রহণকারীর সংখ্যা। প্রতিটা উপজেলাতে বুথ বাড়িয়ে দিয়েছে আজকে থেকে, এবং স্পট রেজিস্ট্রেশন এবং এনআইডি জমা রেখে আমরা টিকা দেওয়ার ব্যবস্থা করেছি। আগে ছিল 55 বছরের ঊর্ধ্বে, এখন 40 থেকে 40 বছরের ঊর্ধ্বে সবাই কিন্তু অ্যাপসে যে রেজিস্ট্রেশন করতে পারছে, যার জন্য হঠাৎ করে রাশটা সকালে বেড়ে গেছে। প্রথম দিকে ফ্রন্ট লাইনারদের অগ্রাধিকার দেয়া হলেও তৃতীয় দিনে সাধারণ মানুষই সমান সুযোগ পাচ্ছেন। জাতীয় পরিচয়পত্র নিয়ে কেন্দ্রে গেলে নিবন্ধন করে তাৎক্ষণিক টিকা নিতে পারছেন বেশিরভাগ মানুষ। সাবিত সারোয়ার, সময় সংবাদ। এই মুহূর্তে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আছেন রিপোর্টার শফিকুল আলম এবং রাজধানীতে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে আছেন রিপোর্টার রাশেদ লিমন। সরাসরি যাব তাদের কাছে। প্রথমেই যাচ্ছি শফিকের কাছে। শফিক, ইমা, আসলে রিপোর্টে যে চাপের যে বিষয়টি বললেন, আসলে সকাল থেকে এখানে কিন্তু প্রচণ্ড চাপ ছিল। আজকে হাজারো মানুষ এখানে টিকা দিয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে, যদিও গত 2 দিনে মাত্র 300 মতো মানুষ টিকা দিয়েছে। আজকে এখানে আসার মূল যে কারণ চাপ বাড়ার কারণ কিন্তু এই মুহূর্তে কিন্তু চাপ তেমন নাই, কারণ কিছুক্ষণ পরেই কিন্তু এখানে টিকা দেওয়া শেষ হবে। অর্থাৎ যারা এখানে আসছেন তাদেরকে কিন্তু সেই টিকাগুলো দেওয়া হচ্ছে। এর টিকা যে চাপ বাড়ার অন্যতম যে কারণ সেটি হচ্ছে গতকাল একটি নিয়ম করা হয়েছে, 40 ঊর্ধ্বে যারা আছে তারাও কিন্তু নিবন্ধন করতে পারবে, এবং পাশাপাশি প্রধানমন্ত্রী একটি ঘোষণা দিয়েছেন যে যাদের জাতীয় সনদপত্র আছে অর্থাৎ জাতীয় আইডি কার্ড আছে তারাও কিন্তু এসে কিন্তু টিকা দিতে পারবেন। এরকম ঘোষণার পর থেকে কিন্তু মানুষ একেবারে মানুষের চাপ আমরা দেখতে পেয়েছি আজকে সকাল থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বিভিন্ন ভূতে, কারণ এখানে যে 4টি ভূত রয়েছে সেই ভূতের বাইরেও কিন্তু আলাদা 4 থেকে 5টি ভূত করা হয়েছে, সেখানেও কিন্তু এসে তারা সবাই টিকা দিচ্ছেন। তবে এখানকার যেই পরিচালক রয়েছে এবং যে স্বাস্থ্য বিভাগের পরিচালক রয়েছে তারা বলছেন যে আসলে মানুষের মধ্যে এক ধরনের সন্তুষ্টি তারা পেয়েছে, অর্থাৎ কোনো ধরনের ভয় ভীতি তারা পাননি। অর্থাৎ গত 2 দিনে মানুষের কাছ থেকে যে ফলাফল আসছে সেই ফলাফলের পরেই কিন্তু এখানে গণহারে মানুষ টিকা দিতে আসছে, কারণ কোনো ধরনের পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেয়নি, কোনো ধরনের বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়নি, সেই জন্য কিন্তু গণহারে সবাই কিন্তু টিকা দিচ্ছে। আমরা দেখেছিলাম গত 2 দিন 60 ঊর্ধ্বরাও কিন্তু আসলেও কিন্তু আজকে দেখলাম যে 40 ঊর্ধ্ব অনেক মানুষ একসাথে ভিড় করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে, এবং আগামীকালেও কিন্তু ভিড় আরও বাড়তে পারে বলে সেই জন্য কিন্তু বিভিন্ন প্রস্তুতি রাখা হয়েছে চট্টগ্রাম মেডিকেল কলেজের পক্ষ থেকে। তো এখন চলে যাচ্ছি আমি রাশেদ ইমনের কাছে। ইমন। শফিক যেমন জানাচ্ছিল চট্টগ্রামের খবর, আমি যদি ঢাকার খবর বলি, ঢাকাতেও কিন্তু আজকে আমরা দেখেছি যে টিকা প্রত্যাশী যে মানুষ তাদের কিন্তু একটি চাপ কিন্তু বাড়ছে টিকা কেন্দ্রগুলোতে। বিশেষ করে গত কয়েকদিন ধরে মানুষ যেভাবে টিকা নিচ্ছে বা পার্শ্ব প্রতিক্রিয়ার যে কথাগুলো হচ্ছিল তেমন কোনো পার্শ্ব প্রতিক্রিয়া আর কি সেভাবে দেখা না যাওয়ার কারণে কিন্তু সাধারণ মানুষের মধ্যে এই টিকার প্রতি একটা আগ্রহ যে বেড়েছে সেটি কিন্তু আসলে এই টিকা কেন্দ্রগুলোতে আসলেই দেখা যায়। এবং পাশাপাশি রেজিস্ট্রেশন নিয়ে যে একটি জটিলতা ছিল সেটিও কিন্তু অনেকাংশে কেটে গেছে, কারণ এই মুহূর্তে স্পট রেজিস্ট্রেশনের একটি ব্যবস্থা আছে, যদিও সেটা বিশেষ ক্ষেত্রে আর কি করা হয়ে থাকলেও স্পটে এসে কেউ যদি রেজিস্ট্রেশন করতে না পারেন তাকে কিন্তু আসলে বিভিন্ন কেন্দ্রে রেজিস্ট্রেশন করার ব্যবস্থা রাখা হয়েছে। স্পট রেজিস্ট্রেশনটা 2 প্রকার হয়, একটি হচ্ছে গিয়ে যারা আসছেন যদি সে এই কেন্দ্রেরই দেওয়ার অবস্থা থাকে, বিভিন্ন কেন্দ্রে যে ভাগ করে দেওয়া হচ্ছে। আমি যদি বিএসএমইউর কথা বলি, এখানে চাইলে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় কিংবা বিএসএমইউ বা অন্যান্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা বা চিকিৎসকরা তারা কিন্তু স্পটে রেজিস্ট্রেশন করে সাথে সাথেই টিকা দিতে পারছেন। অন্য এই ক্রাইটেরিয়ার বাইরে যারা পড়েছেন তারাও যদি আসেন, যারা রেজিস্ট্রেশন করতে পারছেন না তাদেরও কিন্তু ভিন্নভাবে রেজিস্ট্রেশন করতে সহায়তা করা হচ্ছে। কাজে রেজিস্ট্রেশন প্রক্রিয়াটা কিছুটা হলেও একটু সহজ করে দেওয়াও কিন্তু এই যে আগ্রহ বা ইচ্ছাটা এটি কিন্তু একটু বেড়েছে। এবং আমরা কিন্তু আজকে সকাল থেকে কিন্তু গত 2 দিনের চেয়ে বলতে গেলে দ্বিগুণ ভিড় ছিল, এবং এরই মধ্যে কিন্তু প্রায় এই বিএসএমইউতে প্রায় 1200 ছাড়িয়ে গেছে আজকের যে টিকা দেয়া সকাল 9টা থেকে। এবং এই যেহেতু 2টা নাগাদ শেষ হওয়ার কথা, যে কারণে এখন বুথগুলো আস্তে আস্তে বন্ধ করে দেওয়া হচ্ছে। তারপরও যতক্ষণ পর্যন্ত যারা রেজিস্টার্ড ভিতরে আছেন তাদের সবাইকে দিয়েই কিন্তু তাদের এই কার্যক্রম শেষ করা হবে। এবং পাশাপাশি এখানে
কিন্তু আমরা দেখছি যে সবাইকেই কিছুটা সময় অপেক্ষা করতে হয়, কিছুটা অবজারভেশনে বা পর্যবেক্ষণে রাখা হচ্ছে। কারো কারো একটু প্রেশার নিয়ে সমস্যা হলে সেটি সঙ্গে সঙ্গে আরেকটি জায়গা আছে বিশ্রামের, সেখানে কিন্তু বেড রাখা হয়েছে, সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার ব্যবস্থা আছে। কারো কারো প্রেশার মেপে যদি কম বেশি হচ্ছে সেই বিষয়গুলো কিন্তু করা হচ্ছে এবং প্রত্যেকটি ফর্মের সঙ্গে কিন্তু একটি করে নাম্বার দেওয়া হচ্ছে, অর্থাৎ একটি করে মোবাইল নাম্বার দেওয়া হচ্ছে। যদি বাড়িতে গিয়েও কেউ যদি এই বাড়িতে গিয়েও কোনো শারীরিক সমস্যা দেখা দেয় বা কোনো সমস্যায় পড়েন, সেক্ষেত্রে সঙ্গে সঙ্গে তাৎক্ষণিকভাবেই সেই নাম্বারে ফোন দিতে বলা হয়েছে। তবে সাধারণ জ্বর বা টিকা দেওয়ার স্থানে যদি সামান্য ব্যথা হয় সেটি নিয়ে চিন্তিত না হতেই কিন্তু বারবার বলা হচ্ছে। তবে অ্যালার্জি বা অন্যান্য সমস্যার ক্ষেত্রে যদি সমস্যা হয় সেক্ষেত্রে ওই নির্ধারিত নাম্বারে ফোন দিয়ে চিকিৎসকের পরামর্শ নিতে বলা হয়েছে। তো এই ছিল তৃতীয় দিনের টিকাদান কর্মসূচির আমার কাছে দেওয়ার মতো সবশেষ তথ্য। গণটিকাদান কর্মসূচি সম্পর্কে জানাচ্ছিলেন রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় থেকে সহকর্মী রাশেদ লিমন, এবং তার আগে আমাদের সঙ্গে যুক্ত ছিলেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল থেকে সহকর্মী শফিকুল আলম। 20 ফেব্রুয়ারি জাপানের ওবে বন্দর থেকে রওনা দিচ্ছে মেট্রো রেলের প্রথম কোচ। ভিসা জটিলতায় কর্তৃপক্ষ যেতে না পারলেও তৃতীয় পক্ষের মাধ্যমে ইন্সপেকশন ও অনলাইন ভিজুয়াল ট্রায়াল শেষে শিপমেন্টের অনুমতি দিয়েছে ডিএমটিসিএল। তারা বলছেন দ্বিতীয় কোচ রওনা দেবে 23 এপ্রিল। সেক্ষেত্রে এপ্রিলের পরিবর্তে জুনে হবে ট্রায়াল রান। রাশেদ লিমনের রিপোর্ট। কথা ছিল জানুয়ারিতে ইন্সপেকশন শেষে জাপান থেকে জাহাজে আনা হবে দেশের প্রথম মেট্রো রেলের কোচ, কিন্তু করোনার কারণে ভিসা জটিলতায় সে দেশে যেতে পারেনি বাংলাদেশের প্রতিনিধি দল। তাই বিকল্প হিসাবে তৃতীয় পক্ষের মাধ্যমে সেরে নেওয়া হয়েছে সেই কাজ। দেশে বসেই ভিজুয়াল ট্রায়াল দেখে দেয়া হয়েছে ছাড়পত্র। কর্তৃপক্ষ বলছে সব ঠিকঠাক থাকলে চলতি মাসের 20 ফেব্রুয়ারি জাপানের ওবে বন্দর থেকে রওনা দিবে প্রথম ট্রেন। মোংলা বন্দর হয়ে দিয়াবাড়ির ডিপোতে নোঙর করবে 23 এপ্রিল। দ্বিতীয় ট্রেনটি 15 এপ্রিল রওনা দিবে, দিয়াবাড়িতে পৌঁছবে 16 জুন। এর পরের ট্রেনটি ওবে বন্দর থেকে রওনা দিয়ে দিয়াবাড়িতে আসবে চলতি বছরের 13 আগস্ট। থার্ড পার্টি ইন্সপেকশন হয়েছে, সেই ইন্সপেকশনের পরেও টেস্টটা করেছে, সেই টেস্টটা অনলাইনে আমাদের এখানে যে টেকনিক্যাল টিম তারাও এটা দেখেছে। এই দেখার পরে আমরা এখন একটা চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করেছি। এই জটিলতায় এপ্রিলের পরিবর্তে ট্রায়াল রান শুরু হবে জুনে। সেক্ষেত্রে 5টি স্টেশনেই এই কার্যক্রম বাস্তবায়নের কথা জানিয়েছেন প্রকল্পের ব্যবস্থাপনা পরিচালক। আমাদের এই ট্রেনের চলাচলের জন্য 5টা স্টেশন পর্যন্ত আমরা প্রস্তুত প্রায় করে ফেলেছি, যাতে ট্রেনটা চলাচল করতে কোনো ধরনের অসুবিধা না হয়। প্রথম 1, 2, 3টা স্টেশনের প্ল্যাটফর্মের উপরে যে স্টিল স্ট্রাকচার হওয়ার কথা, সেই স্টিল স্ট্রাকচারও ইতিমধ্যে সম্পন্ন হয়ে গিয়েছে। নির্ধারিত সময়ে কাজ শেষ করতে দিনরাত মিলিয়ে 3 শিফটে চলছে মেট্রো রেলের কাজ। যদিও এখনো পর্যন্ত মেট্রো রেল কর্তৃপক্ষ দাবি করছেন চলতি ডিসেম্বরেই আনুষ্ঠানিক যাত্রা শুরু করবে মেট্রো রেল। তবে করোনার ধাক্কায় কাজ যতখানি পিছিয়েছে সেটি সামলে নিতে হয়তো আরও 6 মাস এই মেয়াদ বাড়তে পারে বলেই মনে করছেন সংশ্লিষ্টরা। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। হুটহাট কলড্রপ, 5 মিনিটের কথোপকথনে 2 মিনিটেই শুনতে না পাওয়া, পড়াশোনা কিংবা দাপ্তরিক কাজে ইন্টারনেটের ধীর গতি। করোনাকালে মুঠোফোন সেবা নিয়ে এমন অসংখ্য অভিযোগ গ্রাহকদের। সেবায় চরম ভোগান্তি থাকলেও গ্রাহকদের পকেট ঠিকই কাটছে মুঠোফোন অপারেটররা। যদিও মান খারাপের দায় এককভাবে নিতে চায় না তারা। বিটিআরসি বলছে মুঠোফোন সেবার মান যাচাইয়ে চলছে ড্রাইভ টেস্ট, নেওয়া হবে কঠোর ব্যবস্থা। সিরাজগঞ্জের এনায়েতপুরের ভোগ্যপণ্য ব্যবসায়ী ইব্রাহিম হোসেন। ব্যবসায়িক প্রয়োজনে প্রতিদিন সরবরাহকারী ও ক্রেতাদের সাথে মুঠোফোনে কথা বলতে হয় তাকে। 5 থেকে 6 মিনিটের মধ্যে প্রায় 3-4 মিনিট আমার কোনো কথাই শুনতে পাই না। করোনায় অনলাইনে কেনাকাটা, সামাজিক যোগাযোগ, পড়াশোনা, এমনকি দাপ্তরিক কাজকর্মও হয়ে পড়েছে মোবাইল ইন্টারনেট নির্ভর। সব সময়কালে লোডিং অ্যাপ দেখাইতেছে, অনেকক্ষণ পরে একটা পেজ আমরা লুট করতে পারছি। সেবার মান খারাপের নেপথ্যে 2টি কারণ উল্লেখ করেছে মুঠোফোন অপারেটররা। তারা বলছে উচ্চ মূল্যের কারণে কাঙ্ক্ষিত সেবা দিতে গ্রাহক অনুপাতে প্রয়োজনীয় তরঙ্গ নেই তাদের হাতে। আবার 2018 সালে টাওয়ার শেয়ারিং লাইসেন্স দেওয়ায় গত 2 বছরে নেটওয়ার্ক উন্নয়নে করতে পারেনি কোনো কাজ। করোনাকালীন সময়ে কিন্তু আমরা সরকারের কাছে আর্জি জানিয়েছি যে আমাদেরকে ফ্রিতে দেওয়া হোক অথবা কম দামে দেওয়া হোক, কিন্তু আমরা দেখেছি যে আমরা কিন্তু কোনো স্পেকট্রাম পাইনি। সো স্পেকট্রাম না পেয়ে আমি সেবাটা কিভাবে দিব, এটা আমাদের বোধগম্য না। এবং সেই সাথে আবার আমি টাওয়ার এক্সপ্যান্ড করতে পারছি না।
টাওয়ার নির্মাণ না হওয়ার জন্য মুঠোফোন অপারেটরদেরকে পাল্টা দায়ী করছে টাওয়ার নির্মাতা প্রতিষ্ঠানগুলো। ওনারা আমাদেরকে অর্ডার দেননি, এজন্য আমরা করতে পারি নাই। এসএলএ ঠিক হয়নি, এজন্য করতে পারি নাই। বিটিআরসি বলছে নীতিমালা অনুযায়ী কল সাকসেস রেট 97% বা তার বেশি, কল ড্রপ 2% কম থাকা, কল সেটআপ টাইম 7 সেকেন্ড, 3G ডাটার ন্যূনতম গতি 2 MBPS এবং 4Gতে ন্যূনতম গতি 7 MBPS রাখতে হবে। এসব যাচাইয়ে দেশের 300 উপজেলায় চলছে ড্রাইভ টেস্ট। তাদের সার্ভিস কোয়ালিটি অফ সার্ভিস মেনটেন করা উচিত। সেখানে যদি কোনো ব্যত্যয় হয় তাহলে বিটিআরসি যে নীতিমালা দ্বারা পরিচালিত কোয়ালিটি অফ সার্ভিস রেগুলেশন যেটা, তো সেক্ষেত্রে সেইভাবেই বিটিআরসি অ্যাকশন। আগামী জুন মাসের মধ্যে ড্রাইভ টেস্টের কাজ শেষ হবে বলে আশা করছে বিটিআরসি। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। দুপুরের সময় আরও থাকছে, পিকে হালদারের অর্থ লোপাটের অন্যতম সহযোগী অনিন্দিতা মৃধা 3 দিনের রিমান্ডে। টাকা পাচারের বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়ার আশা দুদকের। রোহিঙ্গা সংকট সমাধানে বাংলাদেশের পাশে থাকবে মালদ্বীপ। 4 দিনের সফরে ঢাকা এসে দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্দুল্লাহ শহীদ আরও বলেন, আন্তর্জাতিক আদালতে এ নিয়ে মামলা করা গাম্বিয়াকে পূর্ণ সমর্থন দেবে তার দেশ। সকালে তিনি দ্বিপক্ষীয় বৈঠক করেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর AK আব্দুল মোমেনের সঙ্গে। বৈঠক শেষে যৌথ সংবাদ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী বলেন, টিকা কার্যক্রম চালাতে বাংলাদেশ থেকে নার্স চেয়েছে মালদ্বীপ। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও মুজিব শতবর্ষের আনুষ্ঠানিকতায় যোগ দিতে আসছে মার্চে ঢাকায় আসবেন মালদ্বীপের প্রেসিডেন্ট ইব্রাহিম মোহাম্মদ সলিহ। তার সফরের আগের মাসেই বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর আমন্ত্রণে 4 দিনের জন্য ঢাকায় এসেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্দুল্লাহ শহীদ। মঙ্গলবার সকালে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় 2 পররাষ্ট্রমন্ত্রী আনুষ্ঠানিক বৈঠকে বসেন। এ সময় মানব সম্পদ ব্যবস্থাপনা, জলবায়ু ইস্যু, রোহিঙ্গা সংকট, পর্যটন ও ব্যবসা বাণিজ্য সংক্রান্ত বিভিন্ন আঞ্চলিক ও আন্তর্জাতিক ইস্যুতে আলোচনা করেন তারা। পরে যৌথ সংবাদ সম্মেলন করেন 2 পররাষ্ট্রমন্ত্রী। মালদ্বীপের পররাষ্ট্রমন্ত্রী আলোচনা সফল হয়েছে জানিয়ে রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের পাশে থাকার কথা জানান আবারও। We exchanged views on exploring new avenues of cooperation. I reiterated the support of Maldives to Bangladesh on the issue of Rohingya refugees. And together with the government of Gambia, we seek accountability for the acts of genocide committed against the Rohingya people. এ সময় ডক্টর AK মোমেন জানান, করোনার ভ্যাকসিনেশন চালাতে বাংলাদেশ থেকে কিছু নার্স চেয়েছে মালদ্বীপ। The Maldives president declare করেছেন, any workers in Maldives, foreigners including, everyone will get free vaccination in Maldives. আমরা সেখানে উইল সেন্ড সাম নার্সেস। এছাড়া পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে 2 দেশের ফরেন সার্ভিস একাডেমির মধ্যে এবং মানব সম্পদ প্রেরণ সংক্রান্ত 2টি সমঝোতা স্মারক সই করা হয়। শিপিং লাইন হয় তাহলে যোগাযোগটা বাড়বে। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। দুপুরের সময় আরও থাকছে, চলতি অর্থ বছরের প্রথম 6 মাসে সঞ্চয়পত্র বিক্রির রেকর্ড। বিক্রি হয়েছে 55,000 কোটি টাকার। বছর শেষে ছাড়িয়ে যেতে পারে লাখ কোটি। পিকে হালদারের অর্থ লোপাটের ঘটনায় তার অন্যতম সহযোগী অনিন্দিতা মৃধাকে 3 দিনের রিমান্ডে নিয়েছে দুদক। একই সঙ্গে গতকাল গ্রেফতার অসীম কুমার মিস্ত্রিকে আদালতে নেওয়া হয়েছে। দুপুরে কাশিমপুর কারাগার থেকে দুদকে নিয়ে আসা হলে অনিন্দিতা মৃধার জিজ্ঞাসাবাদ শুরু করেন উপপরিচালক মোহাম্মদ সালাউদ্দিনের নেতৃত্বাধীন তদন্ত দল। অনিন্দিতা মৃধার বাবা সুকুমার মৃধা পিকে হালদারের আয়কর সংশ্লিষ্ট আইনজীবী ছিলেন। পিকে হালদারের অবর্তমানে তার সম্পদ সুকুমার মৃধা ও অনিন্দিতা মৃধার তত্ত্বাবধানে ছিল বলে অভিযোগ রয়েছে। এছাড়া অনিন্দিতা মৃধাকে উইন্টার ইন্টারন্যাশনাল লিমিটেডের পরিচালক করেন পিকে হালদার। এ কোম্পানির নামে ভুয়া ঋণ তুলে নেন 168 কোটি টাকা। পিকে হালদারের মা লীলাবতী হালদারের নামে যে অর্থ লোপাট ও পাচারের অভিযোগ রয়েছে, সেখানেও অনিন্দিতা মৃধা জড়িত থাকার প্রমাণ রয়েছে। গত 21শে জানুয়ারি সুকুমার ও অনিন্দিতাকে জিজ্ঞাসাবাদের পর গ্রেফতার করে দুদক। এদিকে পিকে হালদারের সংশ্লিষ্টতায় 20 কোটি 70 লাখ টাকার অবৈধ সম্পদ অর্জন ও পাচারের অভিযোগে সোমবার অসীম কুমার মিস্ত্রিকে গ্রেফতার করে দুদক। রাজধানীর গুলশানে 2 মেয়েকে বাসা থেকে বের করে দেওয়ার ঘটনায় সৎমা আঞ্জু কাপুরকে আটক করা হয়েছে। মঙ্গলবার ভোরে তাকে রাজধানীর গুলশান থেকে আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ CID।
পুলিশ বলছে অভিযোগের বিষয়ে সত্যতা মেলায় আটক করা হয় আঞ্জু কাপুরকে। বিমান বাহিনীর অবসরপ্রাপ্ত পাইলট মোস্তফা জগলুল ওয়াহিদের মৃত্যুর পর তার দ্বিতীয় স্ত্রীর সঙ্গে সম্পত্তির মালিকানা নিয়ে বিরোধ তৈরি হয় প্রথম পক্ষের 2 মেয়ের। রাজধানীর গুলশান 2-এর 95 নম্বর সড়কের প্রায় 10 কাঠা জমির উপর থাকা বাড়িতে ঢুকতে দিচ্ছেন না সৎমা। গত অক্টোবরে 2 বোন মুশফিকা ও মোবাশ্বেরার এমন অভিযোগ বেশ আলোড়ন তৈরি করে। পরে হাইকোর্টের নির্দেশে 2 বোনকে গুলশানের বাড়িতে তুলে দেয় পুলিশ। আমাদের কাছে সুনির্দিষ্ট মামলা আছে, 406-420 মামলা আছে, যে ব্যাংক থেকে 1,40,00,000 টাকা উত্তোলন করছে যেদিন তার আঞ্জু কাপুরের হাজব্যান্ড মারা যায় তার পরের দিনই তাকে একটা ম্যান্ডেট দেওয়া ছিল, সেই ম্যান্ডেটের পরে বেসিস করে। তো আমাদের কাছে অভিযোগের সত্যতা পাওয়া গেছে, এই জন্য একমাত্র আসামি হিসেবে তাকে আমরা আজকে ভোরবেলায় গ্রেপ্তার করছি। চলতি অর্থ বছরের প্রথম 6 মাসে রেকর্ড 55,000 কোটি টাকার সঞ্চয়পত্র বিক্রি হয়েছে। ব্যাংকে সুদের হার কম থাকায় সাধারণ মানুষ সঞ্চয়পত্র আকৃষ্ট হচ্ছেন বলে মনে করেন ব্যাংকাররা। তবে শর্ত নিশ্চিত করতে বিনিয়োগকারীদের পরিচয় অনুসন্ধানের পরামর্শ অর্থনীতিবিদদের। কাজল আব্দুল্লাহর রিপোর্ট। পরিসংখ্যান বলছে 2019-20 অর্থ বছরে সঞ্চয়পত্র বিক্রি হয়েছিল 67,127 কোটি 75 লাখ টাকা। আর চলতি অর্থ বছরে 6 মাসে বিক্রি হয়েছে প্রায় 55,000 কোটি টাকার সঞ্চয়পত্র। এক্ষেত্রে তারল্য সংকটে সুদহার বেশি হলে সাধারণ মানুষ ব্যাংকমুখী হবেন বলে জানান ব্যাংকাররা। যখন কোভিড কেটে যাবে, বেসরকারি খাতে সরকারি খাতে ইনভেস্টমেন্ট আরও বাড়বে, যখন টাকার প্রয়োজন হবে তখন ব্যাংকগুলোর যখন আমানতের চেয়ে ইনভেস্টমেন্ট বেশি হবে তখনই সঞ্চয়পত্রের সাথে মুনাফার যে পার্থক্য সেটা কমে আসবে। সঞ্চয়পত্র বিক্রির এই হার অব্যাহত থাকলে বছর শেষে মোট বিক্রির পরিমাণ লাখ কোটি টাকা ছাড়িয়ে যাবে বলে মনে করছেন অর্থনীতিবিদরা। তবে সামাজিক সুরক্ষা নিশ্চিত হলেও বিনিয়োগকারীদের অবস্থা পর্যবেক্ষণের পরামর্শ দিয়েছেন তারা। অনেকেই কিন্তু নিম্ন মধ্যবিত্ত বা মধ্যবিত্ত, তারা কিন্তু সঞ্চয়পত্রের এই মুনাফার উপর অনেকাংশে কিন্তু নির্ভরশীল। তো আমি মনে করি যে এই জায়গাতে অন্তত সরকারের যদি কিছু ভর্তুকি দেওয়াও লাগে সেখানে সরকার দিতে পারে। তবে অন্যান্য জায়গায় বিনিয়োগের যে আমরা দেখছি অনেক জায়গায় কিন্তু সংকুচিত হয়ে আছে। সবশেষ বিক্রির লাগাম টেনে ধরতে 2015 সালে সব ধরনের সঞ্চয়পত্রের সুদহার গড়ে 2% কমায় সরকার। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ইউএস বাংলা এয়ারলাইন্সের একটি বিমান থেকে 60 পিস স্বর্ণের বার সহ 7 জনকে আটক করেছেন শুল্ক গোয়েন্দারা। এই মুহূর্তে কাকরাইলের শুল্ক গোয়েন্দা অধিদপ্তরে ব্রিফিং চলছে, সরাসরি চলে যাচ্ছি সেখানে। এখানে ওই এয়ারলাইন্সের সুনির্দিষ্ট করে তো কারোর নাম বলা যাবে না, তবে আমরা যেটা জানি যে ক্যারিয়ার থাকে ভিন্ন এবং মালিক থাকে ভিন্ন। এই ক্যারি করার জন্য এই নিম্ন পদস্থ কর্মচারীদেরকে ব্যবহার করা হয়। তো তারা এখান থেকে নিয়ে ওই ক্যারি করে হয়তো বাইরে ডেলিভারি দিত। প্রায় তো কাভার্ড ভ্যানে উঠিয়ে ফেলেছিল। আমরা মাঝে মাঝে ফ্লাইটের ভেতর থেকেও আমরা উদ্ধার করি। এটা অলরেডি কাভার্ড ভ্যানে উঠিয়ে ফেলেছিল, একটু পরেই হয়তো এটা পরিবহন করে ফেলতো। স্বর্ণ চোরাচালান হচ্ছে আমাদের দেশে, নানান কারণে স্বর্ণ চোরাচালান হয়। দুবাই থেকেই স্বর্ণ খুব বেশি আসে। সাম্প্রতিককালে ব্যাগেজ রুলের সহায়তা নিয়ে প্রতি প্যাসেঞ্জার 2টা করে স্বর্ণবার ব্যাগেজ রুলের আওতায় নিয়ে আসে। এগুলো অনেক প্যাসেঞ্জার এই ডিউটি ট্যাক্স না দিয়ে চলে যাওয়ার চেষ্টা করে। আমরা সাম্প্রতিককালে প্রচুর এভাবে স্বর্ণ আটক করেছি। গত কয়েক মাসে প্রচুর স্বর্ণ এসেছে, বিশেষ করে চট্টগ্রাম বিমানবন্দর দিয়ে অনেক স্বর্ণ এসেছে। সাম্প্রতিককালে আমরা যে স্বর্ণগুলো আমাদের টিম সহ অন্যান্য টিম আমরা যে স্বর্ণ চালানগুলো আটক করেছি, তার মধ্যে আজকের চালানটা সবচেয়ে বড় চালান, 7 কেজি স্বর্ণের চালান। আর প্রাইভেট এয়ারলাইন্সের খুব ঘন ঘন ধরা পড়ে না, খুব বেশি বিমানে ধরা পড়ে। বিমানের তো ফ্লাইটও বেশি, যা হোক। তো প্রাইভেট এয়ারলাইন্সে মাঝে মধ্যে ধরা পড়ে। আমরা মনে করি যে প্রাইভেট এয়ারলাইন্স হয়তো একটু বেটার, কিন্তু আসলে সেটা প্রমাণিত হলো যে আসলে না, সবাই এই কাজে সবাই মোটামুটি জড়িত হয়ে পড়ছে। তো স্বর্ণ আমাদের দেশে আসে, এই স্বর্ণ সব আবার দেশে থাকে না। এই স্বর্ণের সাথে চোরাচালানকৃত স্বর্ণের সাথে রাজধানীর কাকরাইলে শুল্ক গোয়েন্দা অধিদপ্তরে ব্রিফিং চলছিল, আমরা এতক্ষণ ছিলাম সেখানে।
বৃহস্পতিবার বাংলাদেশ উইন্ডিজ দ্বিতীয় টেস্টে সাকিবের বিকল্প হবে কে? আজ বাংলাদেশ দলের অনুশীলন শেষেই সে সিদ্ধান্ত জানাবে বিসিবি। এই মুহূর্তে মিরপুরে আছেন রিপোর্টার সাজিদ মুস্তাহিদ। সবশেষ খবর জানতে সরাসরি চলে যাচ্ছি তার কাছে। সাজিদ, সাকিব আল হাসান গতকালকে আনুষ্ঠানিকভাবে জানা গেছেন যে তিনি দ্বিতীয় টেস্টে খেলতে পারবেন না। প্রথম টেস্টে কিন্তু তিনি খুব একটা শুধু প্রথম ইনিংসে ব্যাটিং করেছিলেন বলা যায়। এরপর মাত্র 6 ওভার বোলিং করার পরে কিন্তু তার চোট পান এবং এরপর কিন্তু তিনি প্রথম টেস্টে আর কোনো প্রকার ভূমিকা রাখতে পারেননি। এখন সবার মনে একটাই প্রশ্ন যে সাকিব আল হাসান যেহেতু ছিটকে গেছেন, তার পরিবর্তে দ্বিতীয় টেস্টে কে খেলবেন? বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট কিন্তু 18 জনের স্কোয়াড দিয়েছিল 2 টেস্ট ম্যাচ সিরিজের জন্য। সেক্ষেত্রে এখনও কিন্তু স্কোয়াডে 17 জন ক্রিকেটার আছেন। এখন ভাবার বিষয় যে এই 17 জন থেকে একজনকে খেলানো হবে কিনা দলের বাইরে থেকে কাউকে ডাকতে হবে, এটা নিয়ে কিন্তু অনেক প্রশ্ন দেখা দিয়েছে। বিসিবি থেকে জানানো যেটা হয়েছিল যে বাংলাদেশ দল আজকে অনুশীলন করছে এখন, এবং এই অনুশীলনের পরই হয়তো বা সিদ্ধান্তটা নেবে। তবে দলের বাইরে থেকে কাউকে নতুন করে ডাকার সুযোগটা কিন্তু কম, কারণ আপনারা জানেন যে বায়োবাবলের একটা বাধ্যবাধকতা আছে। অন্য সময় হলে হয়তো বা কাউকে ডাকা যেত এবং তারা হয়তো দলের সঙ্গে যোগ দিতে পারত, কিন্তু এবার কিন্তু সেটা হচ্ছে না, সম্ভব হবে না, কারণ কালটা পরশু যেহেতু টেস্ট ম্যাচ। তবে একটা তথ্য জানিয়ে রাখতে চাই যে বাংলাদেশ দলের বডি ল্যাঙ্গুয়েজে কিন্তু জন্মনে ভাবনা নেই। প্রথম টেস্ট ম্যাচটি যেভাবে জিতেছে এরপর কিন্তু আসলে আত্মবিশ্বাসের অনেক ঘাটতি দেখা যাচ্ছে। এবং আমরা আরেকটা বিষয় লক্ষ্য করছি যে দেখতে পান যে ব্যাটিং করছেন এবং মুমনুল হক বোলিং করছেন। মুমনুল অধিনায়কত্ব নিয়ে অনেক প্রশ্ন হচ্ছিল প্রত্যেকটা ম্যাচে। মাত্র 4 জন বোলারকে দিয়ে বোলিং করেছিলেন, কেন তিনি নিজে বা শান্ত বা কোনো ওকেশনাল বোলারকে কেন ব্যবহার করা হয়নি, এই নিয়েও কিন্তু প্রশ্ন উঠেছে। তবে এখন যেহেতু দ্বিতীয় টেস্টের আগে সময় একদমই নেই, বাংলাদেশ আসলে পরিবর্তিত কোনো খেলোয়াড়কে খেলানোর সম্ভাবনা খুবই কম। হয়তো স্কোয়াডে যে 17 জন আছে এখান থেকে একজনকে নিয়ে দ্বিতীয় টেস্টে হয়তো বা বাংলাদেশ দল মাঠে নামবে। তো আমার কাছে মিরপুর থেকে এই ছিল সবশেষ খবর। বাংলাদেশ উইন্ডিজ টেস্ট সিরিজের সবশেষ খবর জানাচ্ছিলেন সহকর্মী সাজিদ মুস্তাহিদ। এই পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। স্পট রেজিস্ট্রেশনের সুযোগে টিকা নিতে কেন্দ্রে ছুটছেন মানুষ। দুদিনে 100 থেকে 1000-এ প্রত্যাশীর সংখ্যা। জ্বর অ্যালার্জিতে ভয় না পাওয়ার পরামর্শ। মোবাইলে হুটহাট কলড্রপ, ধীরগতির ইন্টারনেটে ভোগান্তি চরমে। দায় না নিলেও গ্রাহকের পকেট কাটছে অপারেটররা। বিকার নেই টাওয়ার নির্মাতাদেরও। এই ছিল দুপুরের সময়, সঙ্গে থাকুন সময়ের।